জি, শুনতে পাচ্ছি, একটু ওয়েট করেন, আরো দুইজন জয়েন করার জন্য অপেক্ষা করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ভালো আছেন স্যার? জি, আছি ভালো, আলহামদুলিল্লাহ। আপনার সবাই ভালো আছেন? জি স্যার, আল্লাহর রহমতে স্যার, আপনার দোয়া স্যার। আচ্ছা, আজকে আমাদের কি আলোচনা করার কথা? ম্যাথে কি করার কথা ছিল? গত ক্লাসে তো ম্যাথ করেছি। ম্যাথের কোন পার্ট করেছিলাম গত ক্লাসে? স্যার ট্যাক্স ক্যালকুলেশনটা দেখানোর কথা আজকে। ইন্ডিভিজুয়াল রাইট। ম্যাথ করছি। গত এই তো কথাগুলো ক্লিয়ার হচ্ছে না, প্রফেশনাল আনসার হচ্ছে না। আনসারটা হচ্ছে, গত ক্লাসে আমরা ইন্ডিভিজুয়ালের ইনকাম পার্ট দেখেছি। কি দেখেছি? ইনকাম পার্ট। ইনকাম পার্ট। আজকে দেখবো কি ইন্ডিভিজুয়ালের ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন, রাইট? এটা হচ্ছে একদম পারফেক্ট আনসার হইতো, রাইট? জি স্যার। ইন্ডিভিজুয়ালের আমরা কি দেখেছিলাম লাস্ট ক্লাসে? ইনকাম ক্যালকুলেশন দেখেছি। ইনকাম আজকে পার্ট। আজকে হচ্ছে গিয়ে ট্যাক্স লায়াবিলিটি, দ্যাট নেক্সট। মিন্স তার এই ইনকামের উপর বেসিস করে তার ট্যাক্স ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা আমরা দেখবো, তাই তো? জি স্যার। ওকে। তো সেটার জন্য ইনকাম, তাদের ট্যাক্স রেটটা কি, স্ল্যাবটা কি, এগুলো আগে শেয়ার করা হয়েছিল, রাইট? জি স্যার। এই যে মিনিমাম ট্যাক্সেবল লিমিট কত? 3.5 লাখ। 3.5 লাখ। আর যদি ওমেন অথবা 65 ইয়ার্স প্লাস ম্যান হয়, তাহলে তার ক্ষেত্রে লিমিট কত? 4 লক্ষ। 4 লক্ষ। আর যদি থার্ড জেন্ডার হয় তার ক্ষেত্রে, 4,75,000। বা ডিজেবল পার্সন হলে। আর হচ্ছে যদি ওই আপনার গ্যাজেটেড ওয়ার উন্ডেড ফ্রিডম ফাইটার হয় তার ক্ষেত্রে 5 লক্ষ। আর যদি কারো স্পেশাল চাইল্ড থাকে, সে মনে করেন একজন ওমেন 4 লক্ষ স্ল্যাবে আছে, আর স্পেশাল চাইল্ড আছে 2জন, তাহলে তার ক্ষেত্রে ইনকামের লিমিট কত হবে? 4 লক্ষ প্লাস প্রতি স্পেশাল চাইল্ডের জন্য পঞ্চাশ 50,000 হাজার করে, 2জনের জন্য কত? 1 লাখ টাকা, রাইট? তাহলে টোটাল হলো 5 লাখ টাকা তার জন্য লিমিট। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। স্যার। এরপরে হচ্ছে যে এই স্ল্যাব অনুযায়ী প্রথম এটি পর্যন্ত 0, পরবর্তী 1 লাখ, 5%, পরবর্তী 4 লাখ, 10%, পরবর্তী 5 লাখ, 15, পরবর্তী 5 লাখ, 20, পরবর্তী 20 লাখ, 25, আর ব্যালেন্স অ্যামাউন্ট 30%, রাইট? জি স্যার। তবে এই যে ট্যাক্স যেমন ইনকামের যে লিমিটটা 3.5 লাখ বা 4 লাখ যেটাই বলেন না কেন, এইটা আসলে অনেক কম। এই লিমিটটা মিনিমাম 7-8 লাখ টাকা হওয়া উচিত। কারণ মানুষের এখন জীবনযাত্রার একদম মানুষের প্রয়োজনীয় খরচ গুলা করতে গেলেও দেখা যায় যে বছরে 7-8 লাখ টাকা লেগে যায়, রাইট? জি স্যার। সেই জন্য এই ইনকামের লিমিটটা কি করা উচিত? আর একটু বাড়ানো উচিত। আর মিনিমাম ট্যাক্সের জন্য সিটি কর্পোরেশন আর আদার সিটি কর্পোরেশন এবং এক্সেপ্ট সিটি কর্পোরেশন যদি হয়, অন্য সিটি, এখানে যে ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্ষেত্রে 5,000, অন্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে 4,000, আর আদার দেন সিটি কর্পোরেশন 3,000। আর এখানে হচ্ছে কোম্পানি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেসব ট্যাক্স রেট গুলো, সেগুলো এখানে দেওয়া আছে। সেগুলো আমাদের নেক্সট ক্লাসে লাগবে। আজকে আর একটু লাগবে হচ্ছে যে এখানে দেখেন
সারচার্জ আছে, কি আছে স্যার? সারচার্জ। যদি কারো অ্যাসেট থাকে, অ্যাসেটের ভ্যালু যদি, নেট অ্যাসেট ভ্যালু যদি কি হয় 4 কোটি টাকার বেশি হয়, তাহলে তাকে কি করতে হবে? সারচার্জ দিতে হবে। অথবা একের অধিক যদি তার মোটর ভেহিকেল থাকে, অথবা 8,000 স্কোয়ার ফিটের বেশি তার যদি হাউস প্রপার্টি থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে সারচার্জ দিতে হবে 10%। এই 10% এটা হচ্ছে তার যে ট্যাক্স লায়াবিলিটি, সেটার উপর 10%। ওকে, এইভাবে স্ল্যাব গুলো। এখানে হচ্ছে অয়েলসের উপর সারচার্জ, আমি জাস্ট শব্দটা মনে রাখবো, নেট অয়েল সারচার্জ। এটাকে কি বলে? নেট অয়েল নেটওয়ার্ক সারচার্জ। সারচার্জ। এটা একটা। আরেকটা সারচার্জ আছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট সারচার্জ। একটা কি আছে? এনভায়রনমেন্ট সার্চেস। এনভায়রনমেন্ট সারচার্জ। এই যে দেখেন এনভায়রনমেন্ট সারচার্জ, এটা হচ্ছে যাদের একের অধিক গাড়ি থাকবে, একের অধিক গাড়ি। গাড়ি থাকবে, তাহলে সেক্ষেত্রে মনে করেন আপনার যদি 2টা গাড়ি থাকে, এখন আপনার ওই যে গাড়ির ক্যাপাসিটি অনুযায়ী, যাদের 1500 সিসি পর্যন্ত গাড়ি, তাদের হচ্ছে 25,000 টাকা পার গাড়ি। আর যাদের 2,000 সিসি পর্যন্ত, তাদের হচ্ছে 1500-এর উপরে 2,000 হলে 50। মনে করেন আপনার একটা গাড়ি হচ্ছে 1500 সিসি, আর একটা হচ্ছে 1500 সিসির থেকে 2,000-এর মধ্যে 1800 সিসি, তাহলে একটা গাড়ির জন্য 25,000, আটটার জন্য 50,000। এই দুইটার মধ্যে একটা আপনার এডিশনাল যেটা, সেটা সারচার্জ হবে। তাহলে দুইটার মধ্যে বড় কোনটা স্যার? এই একটা গাড়ি 25,000, একটা 50,000, তাহলে বড় কোনটা? 50,000। তার 50,000। তাহলে আপনার জন্য সারচার্জ কত হবে? 50,000। এখন যদি আপনার 2টা গাড়ি থাকে, একটা যদি 1.5 লাখ সারচার্জ, আর একটা 3.5 লাখ, তাহলে এই দুইটার মধ্যে কোনটা বড়? স্যার 3.5 লাখ। 3.5 লাখ। তাহলে 3.5 লাখ আসবে আপনার সারচার্জে। যদি আপনার 4টা গাড়ি থাকে, কয়টা গাড়ি থাকে? 4টা। 4টা গাড়ি। 4টা। 4টা গাড়ির মধ্যে মনে করেন এইখানে এই 3টা, আর এইদিকে 25,000, 4টা গাড়ি, রাইট? তাহলে একটা বাদ দিয়ে বাকি 3টা, তাহলে ছোটটা বাদ দিয়ে বাকি 3টার জন্য কি দিতে হবে? সারচার্জ দিতে হবে। তাহলে একটা বাদ দিয়ে বাকি, তার মানে এর মধ্যে তাহলে ছোটটা বাদ দিয়ে বাকি সবগুলা সারচার্জে যাবে। তাহলে এখানে 4টা বললাম, 25,000 বাদ দিয়ে, তাহলে 1.5 লাখ, 2 লাখ আর 3.5 লাখ, তাহলে এই 3টা মিলে তার সারচার্জ দিতে হবে, রাইট? 7 লাখ টাকা সারচার্জ দিতে হবে। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। তাহলে একের অধিক গাড়ি থাকলে ছোট অ্যামাউন্টের, যেটা ছোট সিসির, সেটা বাদ দিয়ে বাকিগুলার উপর তাকে কি করতে হবে? সারচার্জ সার্চার্জ দিতে দেওয়া হবে। লাগবে, দেওয়া লাগবে। তাহলে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমরা সারচার্জ দেখলাম কি, একটা হচ্ছে নেট অয়েল সারচার্জ, একটা কি এনভায়রনমেন্ট সারচার্জ। আর এছাড়া আপনার ওই সিগারেট, বিড়ি, যারা এই টোবাকো বিজনেস, তাদের ক্ষেত্রে আলাদা সারচার্জ হয়। সেটা হচ্ছে সরাসরি তাদের যে ইনকাম, টার্নওভারের উপর 2.5% সারচার্জ হয়। এটা শুধুমাত্র টোবাকো বিজনেসের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? স্যার টোবাকো বিজনেসের ক্ষেত্রে। টোবাকো বিজনেসের ক্ষেত্রে। এছাড়া হচ্ছে ইউনিভার্সিটি, কলেজ, হ্যাঁ, ওগুলোতে যদি এমন হয় যে ডিসেবল পার্সনদের জন্য আইন অনুযায়ী যে ধরনের ফেসিলিটি রাখা দরকার, কি আইন অনুযায়ী যে ধরনের ফেসিলিটি রাখা দরকার, যেমন মনে করেন ডিসেবল পার্সন কলেজে বা ভার্সিটিতে পড়লে সে হয়তো হাঁটতে পারে না, তাহলে তার আহ, চলাচলের জন্য ওই যে হুইল চেয়ার যেগুলা, সেগুলা দিয়ে তার ক্লাসে যাওয়ার জন্য যদি ওরকম র্যাম্প না থাকে, বা তার ওই সাপোর্ট, আইন অনুযায়ী যেসব সাপোর্ট গুলো তাদের মেনটেন করা দরকার, সেটা যদি তারা না করে, তাহলে তাদেরকে ওই প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কি হবে? এডিশনাল 2.5% সারচার্জ দিতে হবে তাদের ইনকামের উপর। কিসের উপর? ইনকামের উপর। তার ইনকামের উপর। ইনকামের উপর। তাহলে আমরা সারচার্জ তাহলে কি কি ক্ষেত্রে দেখলাম? একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হচ্ছে নেট অয়েল সারচার্জ আর এনভায়রনমেন্ট সারচার্জ, রাইট, গাড়ির উপর, রাইট। আর টোবাকো বিজনেসের ক্ষেত্রে দেখলাম ইনকামের উপর 2.5%, রাইট, ইনকামের উপর স্যার 2.5%। 2.5%। 2.5%। আর এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলছে যে শিক্ষা প্রতিষ্ঠানে যদি ডিসেবল পার্সনদের জন্য আইন অনুযায়ী যে ধরনের সুবিধা রাখা দরকার, এই সুবিধা যদি কোনো ইনস্টিটিউট, শিক্ষা প্রতিষ্ঠান এনশিওর না করে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাদেরকে এডিশনাল 2.5% সারচার্জ দিতে হবে তার ইনকামের উপর। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। এখন আমরা দেখব যে আমাদের ট্যাক্স ক্যালকুলেশন করার ক্ষেত্রে ইনকাম ট্যাক্সে ইনভেস্টমেন্ট রিবেটের একটা ইস্যু আছে না স্যার? ইনভেস্টমেন্ট রিবেট। ইনভেস্টমেন্ট রিবেটটা পাওয়া যায় কি, আপনার যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে যেগুলা ইনকাম ট্যাক্স অনুযায়ী ইনভেস্টমেন্ট হিসেবে তারা কনসিডার করে, তাহলে সেটার উপর একটা পার্সেন্টেজ আমরা কি পাই? ট্যাক্সের
স্যার রিবেট পাই। সুবিধা পাই, রিবেট পাই, ট্যাক্সের একটা সুবিধা পাই, ক্রেডিট পাই, রাইট? স্যার একটা কোশ্চেন আছে স্যার। জি বলেন। স্যার সঞ্চয়পত্র কি ইনভেস্টমেন্ট হিসেবে গণ্য হবে? হ্যাঁ, সঞ্চয়পত্র ইনভেস্টমেন্ট হিসেবে গণ্য হবে, হ্যাঁ, কিন্তু ওইটা ইনভেস্টমেন্ট হিসেবে গণ্য হবে, এটা ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা ফাইনাল সেটেলমেন্টে যাবে। কোথায় যাবে? ট্যাক্স ফাইন্যান্স। ক্যালকুলেশনের সাথে ফাইনাল সেটেলমেন্ট। ওকে, আমরা ওই দিন যে টিডিএস পড়ছিলাম, হ্যাঁ, ওই টিডিএস এর ক্লাসে মনে আছে কিনা 5টা ইনকাম ছিল যেগুলো আমরা বলেছিলাম যে এটা ফাইনাল সেটেলমেন্ট, হ্যাঁ, তার মধ্যে সঞ্চয়পত্র একটা। ওকে, এখন দেখেন এই যে এখানে দেখেন, এখানে বলছে যে রিবেটটা কিভাবে পাওয়া যাবে সেটা এখানে বলছে। আর এখানে হচ্ছে আপনার ইনভেস্টমেন্টের জন্য এই কয়টা হেডের ইনভেস্টমেন্টের কথা বলছে, এগুলা এগুলা ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার হবে এবং কোনটার ক্ষেত্রে কতটুকু। দেখেন ম্যাক্সিমাম গুলোই ফুল, আর কিছু আছে ব্যতিক্রম। তাহলে এই যে লাইফ ইন্স্যুরেন্সে যদি ইনভেস্টমেন্ট করি সেক্ষেত্রে পলিসি ভ্যালুর 10% পর্যন্ত ম্যাক্সিমাম আমাদেরকে কি করবে, ইনভেস্টমেন্ট অ্যালাউ করবে। তাহলে 5 লাখ টাকা 50 লাখ টাকা তার ইনভেস্টমেন্ট ছিল, 50 লাখ টাকার 10% করলে কত হয় স্যার? 5 লাখ। 5 লাখ। সে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করছে 1.5 লাখ, তাহলে এটা কি 5 লাখের মধ্যে আছে না? জি স্যার। আচ্ছা, এখন যদি এটা 5 লাখের জায়গায় আমরা এখন 6 লাখ করে দিই, কি করে দেই? ইনভেস্টমেন্ট অ্যাকচুয়াল 1.5 লাখের জায়গায় 6 লাখ করে দিলাম, তাহলে তারপরও তাকে কত দিচ্ছে, সর্বোচ্চ কত? 5 লাখ। 5 লাখ। লাখ টাকা। আমি ইনভেস্টমেন্ট অ্যাকচুয়াল 6 লাখ করছি, কিন্তু আমার লিমিট সর্বোচ্চ ওই 10%, 5 লাখ, সেই জন্য 5 লাখের বেশি অ্যালাউ করবে না। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখানে হচ্ছে ডিডাকশন ফ্রম দ্য স্যালারি অফ গভর্নমেন্ট এমপ্লয়ি ফর ডেফার্ড অ্যানুইটি। ডেফার্ড অ্যানুইটির জন্য গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে 1,20,000 টাকা বছরে কি করবে, ইনভেস্টমেন্ট হিসেবে অ্যালাউ করবে সর্বোচ্চ। আর প্রভিডেন্ট ফান্ড এটা ফুল, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন, এমপ্লয়িজ কন্ট্রিবিউশন এগুলো ফুল। তারপর হচ্ছে সুপারনেশন ফান্ড এর কন্ট্রিবিউশন ফুল। ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট সিকিউরিটি, তাহলে যেগুলো ব্যতিক্রম সেগুলো মনে রাখতে হবে। তাহলে গভর্নমেন্ট সিকিউরিটি ইনভেস্টমেন্ট করলে আপনি যদি 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন, কিন্তু আপনাকে সর্বোচ্চ কত লাখ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট অ্যালাউ করবে? লাখ টাকা। 5 লাখ টাকা। এরপর বলছে মিউচুয়াল ফান্ড বা আইসিবি ইনভেস্টমেন্ট ফান্ড এগুলোর ক্ষেত্রে 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট অ্যালাউ করবে। তারপর যে ডিপোজিট পেনশন স্কিম, মান্থলি সেভিং স্কিম, এগুলোর ক্ষেত্রে ডিপিএস টিপিএস, সেগুলোর ক্ষেত্রে 1,20,000 টাকা বছরে ইনভেস্টমেন্ট অ্যালাউ করবে। কত টাকা অ্যালাউ করবে? 1,20,000। 1,20,000। এখন মনে করেন আপনি যদি এটা না জানেন যে ডিপিএস ইয়ারলি 1,20,000 বেশি ইনভেস্টমেন্ট হিসেবে অ্যালাউ করবে না, তাহলে আপনি এখানে মনে করেন 3 লাখ 5 লাখ টাকা ইনভেস্ট করে বসে হয়েছেন। এটা যদি বুঝতেন তাহলে আপনি এখানে 1,20,000 করতেন, আর বাকি টাকাটা অন্য যেখানে ইনভেস্টমেন্টকে কনসিডার করে সেখানে ইনভেস্ট করতেন, রাইট স্যার? রাইট স্যার। হ্যাঁ, এই জন্য ল জানলে আপনি সেই বেনিফিটটা নিতে পারবেন, তাই না? এখন মনে করেন আপনি কি করতেন, তাইলে এখান থেকে 1,20,000 টাকা, তাহলে মান্থলি 10,000 টাকা করে আপনি কি করতেন, ডিপিএস করতেন, তাই না? আর শেয়ারে ইনভেস্ট করতেন, অথবা অন্যান্য যে অপশন আছে যেগুলোতে ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার করে সেই সব জায়গায়, যেমন আপনি এখানে করতেন, কোথায়, লাইফ ইন্স্যুরেন্সে করতেন, রাইট? এই জন্য আপনাকে ওই লিমিটটা জানা দরকার যে কোন কোনগুলোর ক্ষেত্রে আপনাকে কতটুকু অ্যালাউ করবে। যে লিমিটের তাহলে রেস্ট্রিকশন আছে কোনগুলোর ক্ষেত্রে, এই একটা, দুইটা, তিনটা, চারটা, আর এখানে একটা 5টা, আর বাকি সবগুলা ফুল। এখন এখানে আপনাকে যেটা করতে হবে, এই যে 15টা নাম দেখতে পাচ্ছি, কয়টা নাম দেখতে পাচ্ছি? 15টা। 15টা। এই 15টা নাম আমাদেরকে যেটা করতে হবে, এই 15টা নামগুলো কোথায় বলা আছে, এটা 6 শিডিউলে, কোথায়? 6 6 শিডিউলের শিডিউল। 6 শিডিউলের বলা আছে পার্ট 3-তে। সেখানে আপনার এখানে এই যে প্যারা আছে, প্যারা আকারে দেওয়া আছে, এখানে 15টা প্যারার মধ্যে ইনভেস্টমেন্ট গুলো বলা আছে। এই 15 ধরনের ইনভেস্টমেন্ট তাকে অ্যালাউ করছে। এর বাইরে যদি এক্সামে এই 15টা নামের বাইরে অন্য কোনো ধরনের ইনভেস্টমেন্ট দেয় যেটা আসলে ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার হবে না, তাহলে এক্সামের সময় আমি কি করব, ওটা কি কনসিডারেশন আনবো না বাদ দিব? আসবে না স্যার। আসবে না। তো সেটা আসবে না, না আসবে সেটা বুঝবো কোত্থেকে? আমার এই 15টা মনে না থাকলে কি আমি এটা বুঝতে পারবো এটা না আসবে না? স্যার। না স্যার। এই জন্য এই পেজটা আপনাদেরকে বুঝে মেমোরাইজ করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখেন, তাহলে তার যত ইনভেস্টমেন্ট আসছে, অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট এটা, এখানে লিমিট কনসিডার করে অ্যালাউড ইনভেস্টমেন্ট যত, অ্যালাউড ইনভেস্টমেন্ট কত আসছে, 21,60,000। ক্লিয়ার?
সেইখান থেকে কতটুকু আমরা ইনভেস্টমেন্ট রিবেট পাবো? এটা বলছে যে টোটাল ইনকামের 3%, টোটাল ইনকামের 3%. 3%। আর এই যে ইনভেস্টমেন্ট যেটা অ্যালাউ করলে, এই যে 21,60,000, এইটার 15%, এই যে 21,60,000 এটার 15%, অথবা তার যে ট্যাক্সেবল ইনকাম সেটা 3%, অথবা 10 লক্ষ টাকা। এই তিনটার মধ্যে যেটা ছোট ততটুকু আপনাকে ইনভেস্টমেন্ট রিবেট হিসেবে ট্যাক্সে বেনিফিট দিবে। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে কি করবে? তার ট্যাক্সেবল তো- ইনকামের 3%, আর যেই ইনভেস্টমেন্ট হিসেবে যেটা অ্যালাউ করবে সেই অ্যালাউড ইনভেস্টমেন্টের 15%, অথবা 10 লাখ, এই তিনটার মধ্যে যেটা ছোট ততটুকু আমাদেরকে কি করবে? রিবেট দিবে। এখন মনে করেন তার 21,60,000 গুণন 0.50, তাহলে 3,24,000 কত আসলো? 3,24,000। আর ধরলাম যে তার ইনকাম ছিল টোটাল মনে করেন 30 লাখ। কত ছিল? 30 লাখ 30 গুণন লাখ। 0.03, তাহলে এখানে আসলো 90,000। যেটা একটু বাড়াই, এটাকে আরো মনে করেন 1 কোটি টাকা করে দিলাম, তাহলে তার 3 লাখ টাকা এখানে আসলো। কত? 3 লাখ। আর 15% অন ইনভেস্টমেন্ট আসলো 3,24,000। আর সর্বোচ্চ কত? 10 লাখ। 10 লাখ। তাহলে এখন এই তিনটার মধ্যে ছোট কোনটা? 3 লাখ। 3 লাখ। তাহলে আমাকে ইনকাম ট্যাক্স সে রিবেট হিসেবে কতটুকু বেনিফিট দিবে? 3 লাখ। 3 লাখ টাকা। সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে ইনভেস্টমেন্ট রিবেটের জন্য আমাদেরকে 6 শিডিউল পার্ট 3 পড়তে হবে। কি পড়তে হবে? 6 শিডিউল পার্ট 3। পার্ট 3। আর মূল আইনের সেকশন 78, মূল আইনের সেকশন 78। এই দুইটা জায়গা। আর যেটা আপনি বলছি যে আমরা 6 শিডিউল পার্ট 3, এই 6 শিডিউল পার্ট 3 তে যা বলা আছে সেটাকেই আমরা এখানে টেবিল আকারে আপনাদের জন্য সামারি করে দিয়েছি। কথা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। তাহলে ইনভেস্টমেন্ট ডিবেটটা এখান থেকে সবাইকে পড়ে নিতে হবে। এবার আসেন ওই ইন্ডিভিজুয়ালের, তার এখন ট্যাক্স ক্যালকুলেশন আমরা দেখবো, তাই না? তার এমপ্লয়মেন্টের ইনকাম আমরা দেখেছিলাম, কত টাকা ছিল এমপ্লয়মেন্ট থেকে ইনকাম? 52 লাখ। কত ছিল স্যার? এই যে এখানে ফিগারটা 52 লাখ 65,000। 65,000। 65,000। এই 52,65,000 তার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে আসছে। ইনকাম ফ্রম রেন্ট 52,51,000। এই দেখেন কত আসছে এখানে? 52,51,700। 52,51,000। তারপর ছিল এগ্রিকালচার ইনকাম, এখানে আমরা 8,43,000 দেখি এখানে গিয়ে 8,43,000। কত? 8,43,500। 40,500। ওকে, তিনটা ইনকাম গেল। আমরা হেডস অফ ইনকাম কয়টা জানি স্যার? 7টা না? 7টা। 4টা। তাহলে দেখেন এই যে 1 2 3 4 5 6 7, এই 7টার নাম ঠিক আছে কিনা? ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম রেন্ট, এগ্রিকালচার ইনকাম, বিজনেস ইনকাম, ক্যাপিটাল গেইন, তারপর ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম আদার সোর্স। রাইট? 7টা আসছে না এখানে? জি স্যার। আসছে। এই যে দেখেন তার ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে এইখানে দেখেন ইনকাম যখন ক্যালকুলেশন, টোটাল ইনকাম যখন ক্যালকুলেশন করছে, সেইখানে দেখেন তার আরো কয়টা ইনকাম এখানে অ্যাড হয়েছে ওই 7টার বাইরে? 3টা। 3টা। কি কি? একটা হলো তার পার্টনারশিপ থেকে যদি কোনো শেয়ার অফ প্রফিট থাকে, পার্টনারশিপ থেকে কি থাকে? শেয়ার অফ প্রফিট। শেয়ার প্রফিট। আরেকটা হলো তার স্পাউস অথবা ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বারের ইনকাম যদি তার ট্যাক্স ফাইলে দেখাইতে চায় তাহলে সেখানে এটা এখানে আসবে। ঠিক আছে? জি স্যার। আরেকটা হলো তার যদি ফরেন ইনকাম থাকে, দেশের বাইরে থেকে কোনো ইনকাম থাকে, তাহলে সেটা এখানে দেখাবে। তাহলে এই 7টা হেড অফ ইনকামের বাইরে আরো 3টা অ্যাড হয়। 3টা কি কি? একটা হচ্ছে শেয়ার অফ প্রফিট ইন এ পার্টনারশিপ ফার্ম, আফটার আরেকটা ট্যাক্স হচ্ছে শেয়ার এটা হচ্ছে আফটার ট্যাক্স শেয়ার অফ প্রফিট, আফটার ট্যাক্স শেয়ার অফ প্রফিট। প্রফিট। দেন হচ্ছে স্পাউস অথবা তার ফ্যামিলি ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বারদের কোনো ইনকাম যদি তার ট্যাক্স ফাইলে দেখাতে চায়, যেহেতু ওই ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বারদের ট্যাক্স ফাইল নাই, সেক্ষেত্রে এটা এখানে দেখাতে পারবে। রাইট? আর 10 নম্বরটা হচ্ছে তার যদি Foreign কোনো income. ফরেন ইনকাম থাকে। তাহলে এইটুকু কি বুঝতে পেরেছি সবাই? জি স্যার। জি স্যার। এই যে দেখেন এটা, এগুলো তো আমরা যা গত ক্লাসে ক্যালকুলেশন করছি সেখান থেকে আসছে। আর এই যে শেয়ার অফ প্রফিটে কি ছিল? তার ইনকাম ছিল 6 লাখ সামথিং, সেখান থেকে ট্যাক্সটা পেমেন্ট করার পর 3,78,000 ছিল তার আফটার ট্যাক্স শেয়ার অফ প্রফিট ফ্রম কি পার্টনারশিপ ফার্ম। রাইট? ফ্রম পার্টনারশিপ
ফার্ম, এটা এখানে ওয়ার্কিংসটা কোথায় আছে? এই যে এখানে দেখেন 6,28,000 টাকা ছিল পার্টনারশিপ ফার্ম থেকে গ্রস ইনকাম, 2.5 লাখ টাকা ছিল ট্যাক্স। ট্যাক্সটা মাইনাস করার পর আফটার ট্যাক্স প্রফিট তার কত? শেয়ার অফ প্রফিট 3,78,760। এই আফটার ট্যাক্স প্রফিটটাই হচ্ছে পার্টনারশিপ ফার্ম থেকে ইনকাম হিসেবে আসবে। সবাই কি এটা বুঝতে পেরেছি? জি স্যার আসার পর তার টোটাল ইনকাম কত দাঁড়াইছে দেখেন তো, এই সবগুলো যোগ করে ব্লু কালার করা 1,71,00,000 কোটি 71 লাখ। ওকে, এখন এখান থেকে এটা তো তার টোটাল ইনকাম। এখান থেকে যেসব ইনকাম গুলা, তিনটা রেড কালার আছে দেখেন, এই যে একটা রেড কালার, এই যে আরেকটা রেড কালার, এই যে আরেকটা রেড কালার আছে না তিনটা? জি স্যার এই 3 ধরনের ইনকামকে এই টোটাল ইনকাম থেকে মাইনাস করতে হবে। কেন? কারণ এগুলা সেপারেটলি ট্যাক্স ক্যালকুলেশন হবে, সেপারেটলি ট্যাক্স ক্যালকুলেট হবে ক্যালকুলেশন হবে। এগুলা স্ল্যাবে যাবে না, এগুলো কিসে যাবে না? এই তিনটা স্ল্যাবে যাবে না। যাবে না ওই যে আমরা যে স্ল্যাব 3.5 লাখ 1 লাখ এভাবে করছি না, ওই স্ল্যাবে যাবে না। তাহলে টোটাল যে 1,71,00,000, সেখান থেকে ইনকাম, যেসব ইনকাম গুলো ফাইনাল সেটেলমেন্টের আওতায় যাবে সেগুলো এখানে মাইনাস করব। যেগুলো কি ফাইনাল সেটেলমেন্টের আওতায় যাবে। গত ক্লাসে আমরা ফাইনাল সেটেলমেন্টের আওতায় কি কি যাবে সেটা একটা লিস্ট করেছিলাম, এইগুলো হচ্ছে সেগুলা, রাইট? জি স্যার তার এখানে সঞ্চয়পত্র থেকে প্রফিট ছিল, তারপর হচ্ছে কি ছিল, তার ওই যে ফ্ল্যাট বিক্রি করে টাকা ছিল, ক্যাপিটাল গেইন, রাইট? তাহলে ক্যাপিটাল গেইনের ট্যাক্স ক্যালকুলেশন আলাদা হয়, তাই না? জি স্যার গেল, তাহলে এইটুক একটা গেল। একটা হলো ফাইনাল সেটেলমেন্টের আওতায় যেগুলো, সেটা আলাদা, ইনকাম গুলো আলাদা মাইনাস করে দিতে হবে। দেন হচ্ছে যেগুলো ট্যাক্স রেট ডিফারেন্ট, স্ল্যাব রেট না, হ্যাঁ, ডিফারেন্ট রেট, যেমন এখানে ইনকাম ফ্রম কি টোবাকো, কত পার্সেন্ট ট্যাক্স রেট? 45%। 42%। সেই জন্য এটাকে আলাদা করে আমরা মাইনাস করে নিব। এখন যদি ডিভিডেন্ড, তারপর কি আছে আপনার এখানে মিনিমাম ট্যাক্সের আওতায় 163 তে যেগুলো পড়বে, 163 সেকশনে অনেকগুলো হেডস অফ ইনকামের সেকশন দেওয়া আছে। ওই সেকশন গুলা আন্ডারে যেগুলো ইনকাম হবে সেগুলাকে মিনিমাম ট্যাক্স হিসেবে কনসিডার করবে। তাহলে ফাইনাল সেটেলমেন্টের আওতায়, রিডিউস ট্যাক্সের আওতায় এবং মিনিমাম ট্যাক্সের আওতায়, এই 3 ধরনের আওতায় যেসব ইনকাম পড়বে সেগুলাকে টোটাল ইনকাম থেকে বাদ দিলে যে ইনকাম আসবে এটা হচ্ছে তার রেগুলার ইনকাম ধরবে। এটাকে কি ধরবে? রেগুলার ইনকাম। তাহলে এখানে আমরা যে ইনকামটা পেলাম, এটা কি তার টোটাল ইনকাম নাকি টোটাল টোটাল ট্যাক্সেবল ইনকাম আদার দেন কি ফাইনাল হ্যাঁ। সেটেলমেন্ট, রিডিউস ট্যাক্স রেট এবং মিনিমাম ট্যাক্স, তাই না? জি স্যার এই 3 ধরনেরটা বাদ দিয়ে আমাদের ইনকাম, এইটাকে আমরা স্ল্যাবের মধ্যে আবার ক্যালকুলেশন করব। তাহলে টোটাল 1,37,000 কে আবার প্রথম 3.5 লাখ হলো জিরো, এই যে দেখেন ট্যাক্স জিরো আসছে। পরবর্তী 1 লাখ 5%, পরবর্তী 4 লাখ 10%, 40,000 টাকা, পরবর্তী 5 লাখ 15%, 75,000, পরবর্তী 5 লাখ 20%, 1 লাখ, পরবর্তী 20 লাখ 25%, 5 লাখ টাকা আসছে। তাহলে রিমেনিং ব্যালেন্স থাকে 98 লাখ, এটার উপর 30%, টোটাল তার ট্যাক্স আসছে কত? 36,75,000। তাহলে তার ট্যাক্সেবল ইনকাম আমি রেগুলার কত ধরছি স্ল্যাবে, যেটা 1,37,000, আর এটার জন্য ট্যাক্স আসছে কত? 36,75,000। 35,75,000। তাহলে ট্যাক্স কে যদি আমার ইনকাম দিয়ে ভাগ করি তাহলে একটা এভারেজ রেট পাওয়া যাবে না? ট্যাক্স রেট জি স্যার কত আসছে দেখেন তো, 36,75,000 26.83 8,3। এখন আপনার কাছে কোশ্চেন থাকতে পারে, স্যার আমি এইটা কেন বাইর করতে, আমাদের কোথাও তো এটা আলাদা করে বাইর করতে বলে নাই, রাইট? জি স্যার জি স্যার। এটা বাইর করার পিছনে একটা কারণ আছে, সেটা হলো ওই যে আমরা পার্টনারশিপ ফার্ম থেকে যে ইনকামটা পাইছি, হ্যাঁ, সেই ইনকামের উপর একটা ট্যাক্স দেওয়া ছিল না, 2.5 লাখ টাকা ছিল কি না? জি স্যার এই যে 6,28,000 থেকে 2.5 লাখ ট্যাক্স মাইনাস করছে, এই যে 2.5 লাখ ট্যাক্স আছে না, এই 2.5 স্যার। লাখ ট্যাক্স যেটা পার্টনারশিপ ফার্ম থেকে যে ট্যাক্সটা দেওয়া আছে, সেটা আপনাকে পুরো টাকাটাই বেনিফিট দেয় না, পুরো টাকাটা কি করে না, বেনিফিট দেয় না। সেইটা হচ্ছে আপনার পার্টনারশিপ ফার্মের যে ইনকামটা, এই যে এখানে যে ইনকাম, এটার সাথে প্রপোর্শনালি দেয়, তাহলে এভারেজ রেটে দেয়। তাহলে এভারেজ রেট কত এখানে? 26.83। তাহলে পার্টনারশিপ ফার্মের ইনকামের উপর এই 26.83 করলে যত টাকা ট্যাক্স আসবে, এটা আসতেছে 1,01,000। কত আসতেছে? 1,01,000 1,000। কিন্তু আমি ট্যাক্স দিচ্ছি কত? 2,50,000। তাহলে পার্টনারশিপ ফার্ম থেকে ইনকামের উপর ট্যাক্স দেওয়া আছে 2.5 লাখ, কিন্তু আপনাকে ট্যাক্স রিবেট অ্যালাউ করতেছে কতটুকু? এভারেজ রেট, পার্টনারশিপ ফার্মে ইনকামের এভারেজ রেট। তাহলে এভারেজ রেট কত?
26.83, এই জন্য এটা বের করে রাখছিলাম। কথা বুঝতে পারছি কিনা স্যার? এটা অন্যভাবে ক্যালকুলেশন করা যায়, এই 36,75,000 ডিভাইডেড বাই টোটাল ইনকাম গুণন পার্টনারশিপ ফার্মের ইনকাম। ক্লিয়ার? তাইলেও এই 1,01,000 টাকাই আসবে। ক্লিয়ার? ওকে, তাহলে দেখেন আমাদের ইনকাম ছিল কিন্তু টোটাল 1,71,00,000। আমরা ওই ডিফারেন্ট ক্যাটাগরি গুলো আলাদা করছি কেন? কারণ এগুলো ট্যাক্স ক্যালকুলেশন আলাদা হবে, তাই তো? তাহলে এখানে 1,37,000-এর উপর ট্যাক্স আছে 36 লাখ, আর ফাইনাল সেটেলমেন্টের আওতায় ইনকামের উপর ট্যাক্স আমরা সোর্সে ট্যাক্স দিয়ে আসছি কত? 2,30,000। আর ডিফারেন্ট রেটে ট্যাক্স যেটা ওই যে 30,000 টাকার উপর 45% করলে কত? 13,500। এটা হলো টোবাকো ইনকামের উপর মিনিমাম ট্যাক্সের আওতায় আপাতত এখানে নাই। ওকে, তাহলে তার টোটাল ইনকাম 1,71,00,000, ট্যাক্স দাঁড়ালো কত? 39,19,000। 39,19,000। এটা হলো তার ট্যাক্স আসছে, ভালো কথা। এখন সেখান থেকে আমরা ট্যাক্সের রিবেট পাবো, ইনভেস্টমেন্ট রিবেট পাবো। দুই ধরনের রিবেট পাবো। কয় ধরনের রিবেট পাবো? দুই ধরনের। দুই একটা হচ্ছে ধরনের ইনভেস্টমেন্ট রিবেট, একটা হচ্ছে ইনভেস্টমেন্টের উপর রিবেট, আর একটা হচ্ছে পার্টনারশিপ ফার্মের থেকে যে ইনকাম হয়েছে সেটার উপর যে ট্যাক্স দিয়ে আসছে সেটার রিবেট। তাহলে কয় ধরনের রিবেট পাবো আমরা? দুই ধরনের। দুই ধরনের। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট রিবেট, সেটা তো একটু আগে আলোচনা করছি। ইনভেস্টমেন্ট রিবেট কিসের উপর? আপনার যে রেগুলার ট্যাক্সেবল ইনকামটা দাঁড়ালো, যে এখানে বলবো ট্যাক্সেবল যে ইনকামের। হ্যাঁ, এখানে একটু ক্যালকুলেশন বুঝতে হবে। এই ট্যাক্সেবল ইনকামের ক্ষেত্রে দেখেন আমি কি কি বাদ দিছি এখান থেকে। ফাইনাল সেটেলমেন্ট বাদ দিছি, আর রিডিউস রেট বাদ দিছি, আরেকটা কি বাদ দিছি? পার্টনারশিপ ফার্ম বাদ দিছি। কি বাদ দিছি? পার্টনারশিপ ফার্ম নিচের দিক থেকে আসছে মনে হয়। পার্টনারশিপ ফার্মটা বাদ দিছি, যে 3,78,000। ঠিক আছে, এই তিনটাই মাইনাস করে আমাদের আসছে কত? 1,33,00,000। কত আসছে? 1,33,00,000। এই 1,33,00,000 টাকার 3% 3,99,000, আর ইনভেস্টমেন্ট করছিল 21,60,000, আগের পেজে দেখছিলাম, রাইট? এটার উপর 15% 15%। 3,24,000, আর সর্বোচ্চ লিমিট হচ্ছে 10 লাখ। 10 এই লাখ। তিনটার মধ্যে যেটা ছোট সেটা আমরা ইনভেস্টমেন্ট রিবেট পাইলাম। ক্লিয়ার? এই যে দেখেন 1,33,00,000, এটা কেন আসছে? এই যে এটার মধ্যে লেখা আছে টোটাল ইনকাম ক্যালকুলেটেড এক্সক্লুডিং কি কি বাদ দিতে হবে? এক্সামিন ইনকাম বাদ দিতে হবে, রিডিউস রেটে বাদ দিতে হবে, আর হচ্ছে শেয়ার অফ প্রফিট, তিনটা, এবং ফাইনাল সেটেলমেন্ট। এইগুলা বাদ দিয়ে যে ইনকাম আসবে সেইটার উপর 3%। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। ওকে, তাহলে এখানে 3,24,000 হচ্ছে আমি ইনভেস্টমেন্ট রিবেট পাইলাম। তাহলে ট্যাক্স রিবেট পাইলাম কিসের উপর? অন ইনভেস্টমেন্ট। ক্লিয়ার? আরেকটা তাহলে রিবেট বাকি রয়েছে, পার্টনারশিপ। সেটা কি? পার্টনারশিপ। পার্টনারশিপ। পার্টনারশিপের ক্ষেত্রে বলছে যে এভারেজ রেটে পাবো। কি পাবো? এভারেজ রেট। এভারেজ রেটে। এভারেজ রেট মানে কি? আমার টোটাল ট্যাক্স যত আসছে, উপরে 36 লাখ টাকা ট্যাক্স আসছে, ইনকাম ছিল 1,37,00,000, তাহলে টোটাল ট্যাক্স ডিভাইডেড বাই টোটাল ইনকাম গুণন পার্টনারশিপের ইনকাম, তাহলে কত আসলো? 1,01,604। 1,604। আমরা এটা দিয়ে এখানে করতে পারি, অথবা ওই যে উপরে যে 26.83 বের করছিলাম সেটা দিয়েও যদি 3,78,000 কে গুণ করি, তাও ওই 1,01,604 আসবে, তাই না? তাহলে এই যে পার্টনারশিপ ফার্মের এখানে আমরা কিভাবে পাবো? বলছে যে টোটাল ট্যাক্স ডিভাইডেড বাই, এই যে দেখেন এ ডিভাইড বাই সি, টোটাল ট্যাক্স ডিভাইডেড বাই টোটাল ইনকাম গুণন পার্টনারশিপ ফার্মের শেয়ার অফ প্রফিট আফটার ট্যাক্স, যেটা গুণ করলে যে অ্যামাউন্টটা আসবে। দেখেন আপনি তাহলে ট্যাক্স দিয়ে আসছেন 2.5 লাখ, কিন্তু গভর্নমেন্টকে আপনি টাকা দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন 2.5 লাখ, কিন্তু আপনি বেনিফিট পাচ্ছেন কত? 1,01,000। নিয়ম অনুযায়ী তো যত টাকা আমি ট্যাক্স দিচ্ছি সেটাই তো আমি বেনিফিট পাওয়ার কথা, রাইট? জি স্যার। কিন্তু গভর্নমেন্ট আইনকে এমন পেঁচায় পুষে এমন ভাবে তৈরি করছে যে ঘুরে ফিরে গভর্নমেন্ট আপনার কাছ থেকে বিভিন্ন ভাবে অনৈতিক ভাবে ট্যাক্স নিচ্ছে। আপনি যেটা ট্যাক্স পেমেন্ট করছেন সেইটাই তো আপনার ট্যাক্স, টোটাল ট্যাক্স থেকে মাইনাস হওয়ার কথা, তাই না? সেখানে আবার এই এভারেজ রেট এই সেই এত নাটকের কি দরকার? গভর্নমেন্ট আমার কাছে টাকা নিছে, আমার যা দেওয়ার কথা ছিল তার থেকে একটু বাদ যাবে, যা দিয়েছি, এটাই তো স্বাভাবিক। জি স্যার। পৃথিবীর কোনো দেশে এইসব ঝামেলা নাই। এরপর আপনার এগুলো ক্যালকুলেশন করার পর দেখা যাবে যে আপনার বেশি পেমেন্ট করা আছে, তখন দেখা যাবে বলছে যে ওই গাড়ির উপর যে ট্যাক্স দিচ্ছেন এআইটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, সেটা যদি এখান থেকে এই বছর ইনকামে অ্যাডজাস্টমেন্ট না হয় রেগুলার ইনকাম থেকে, হ্যাঁ, মিনিমাম ট্যাক্স হলে হবে না, এই হলে হবে না, নানান কাহিনী। দেখা গেল যে ওইটার বেনিফিট আপনি পাবেন না, এটা আর ক্যারি ফরওয়ার্ড করা যায় না, ওই ট্যাক্স কি করা যায় না, ক্যারি ফরওয়ার্ড পাওয়া যায় না, রিফান্ডও পাওয়া যায় না, তার মানে এটা আপনার লস। পৃথিবীর কোনো দেশে এরকম নাই। আপনি অন্যান্য দেশে আপনার যদি আপনার কাছ থেকে গভর্নমেন্টের 1 টাকাও ট্যাক্স বেশি নেওয়া থাকে, আপনাকে গভর্নমেন্ট ট্যাক্সটা রিফান্ড করে দেয়। কি করে দেয়?
রিফান্ড করে দিচ্ছি। refund করতে। আর আমাদের হলো যদি একবার ঢুকতে পারে আর বাইরে আর কোনো, তাহলে স্যার এখানে প্রায় 1.5 লক্ষ টাকার মতো বেশি যাচ্ছে। হ্যাঁ আরো বেশি, রাইট, অনেকের ক্ষেত্রে তো আরো বেশি যায়। মনে করেন অনেকের কি হয়, পার্টনারশিপ ফার্মে, যেমন সি ফার্মের কথা চিন্তা করেন, এগুলোতে অ্যাড সোর্সে সব কেটে রাখে, তাহলে 50-60 লাখ, 1 কোটি টাকা দেখা যায় ট্যাক্সে কেটে রাখছে, তাহলে সে হয়তো তার রিটার্নে কি দেখাইতে পারতেছে, এখান থেকে হয়তো একজনের ভাগে মনে করেন 10 লাখ টাকার ট্যাক্স পরিশোধ করা আছে পার্টনারশিপে, তার হয়তো সেখানে সে 1.5-2 লাখ টাকার বেনিফিট পাচ্ছে, ভাই 7-8 লাখ টাকাই নাই। কথা কি বুঝতে পারছি? Yes, sir. তাহলে তার যে ট্যাক্স লায়াবিলিটি আসলো 39,19,000, তার থেকে তার রিবেট 3,39,000 হচ্ছে ইনভেস্টমেন্টের, আর পার্টনারশিপ ফার্মের ইনকাম থেকে রিবেট হচ্ছে 1,01,000, এই টোটাল 4,25,000 রিবেট মাইনাস করার পর তার ট্যাক্স লায়াবিলিটি কত দাঁড়াইলো? 39,93,000 টাকা। এখন ইন্ডিভিজুয়ালের জন্য মিনিমাম ট্যাক্সের একটা লিমিট আছে না, 5,000, 4,000, 3,000 আছে না স্যার? Yes, sir. তাহলে এখানে 39,93,000 আর 5,000-এর মধ্যে বড় কোনটা? হুম। 39,93,000, এই 39,93,000 হচ্ছে তার ট্যাক্স লায়াবিলিটি। 34 লাখ 34 লাখ 34 লাখ, সরি, হ্যাঁ 34,93,000, এই 34 লাখ টাকা হচ্ছে তার ট্যাক্স পেয়েবল। এখন তার এত টাকা ট্যাক্স পেমেন্ট করতে হবে, এটা হলো ট্যাক্স আসলো, তার সাথে আবার সারচার্জ অ্যাড হবে, কি হবে? সারচার্জ। এই যে দেখেন, নেট ওয়েলথ সারচার্জ, এনভায়রনমেন্ট সারচার্জ, আর এছাড়া যদি তার কোনো ইন্টারেস্ট পেনাল্টি ফাইন থাকে সেগুলো যোগ হবে, ঠিক আছে? তাহলে 34,93,000 হচ্ছে তার ট্যাক্স পেয়েবল হয়েছে, তার সাথে সারচার্জ আর এখানে আছে এনভায়রনমেন্ট সারচার্জ। এটা আমরা একটু নিচে ওয়ার্কিংসটা দেখবো, দুইটা ক্যালকুলেশন আমরা একটু দেখে আসি। এই যে দেখেন, এর টোটাল নেট ওয়েলথ কত বলতেছে, কত? এই যে ফিগারটা ব্লু কালার করা, 34,70,00,000 টাকা তার টোটাল অ্যাসেট। এটা কি 4 কোটি টাকার চেয়ে বেশি না কম? বেশি। বেশি স্যার। তাহলে এইটা কোন স্ল্যাবে পড়তেছে? এখন তো 34 কোটি টাকাটা এখান থেকে এই 1, 2, 3, 4, 5টা স্ল্যাবের মধ্যে কোনটার মধ্যে পড়তেছে? 3 নাম্বারটা। কোথায় পড়তেছে? 4 নম্বরে। কোথায় 4 পড়তেছে? নাম্বার তো। 4 4 নম্বরে। নাম্বার। 20 কোটির বেশি, 50 কোটির কম, রাইট? Yes, sir. তাহলে এই 30%, তাহলে এই 34 কোটির 30% কত হয়? এটা হবে কিসের উপর, এটা বলেন তো? আপনার সারচার্জ কোন অ্যামাউন্টের উপর পার্সেন্টেজটা হবে বলছিলাম কিন্তু একটু আগে। Tax liability. ট্যাক্স লায়াবিলিটি দেখেন, এই যেখানে তার ট্যাক্স লায়াবিলিটি, এটার কিসের উপর হচ্ছে তার ট্যাক্স লায়াবিলিটি কত? এই যে দেখেন 34 লাখ কত, 93 এই ট্যাক্স পেয়েবল যেটা সেটার উপর 30%। পার্সেন্টেজ ক্যালকুলেশন, 30% দিলে তার 10,40,000 আসছে, ওকে? আর তার যে টোবাকো বিজনেস ছিল, ওই যে 30,000 টাকা সেল ছিল, রাইট? Yes, এই sir. 30,000 টাকার 2.5% সারচার্জ হলে 750 টাকা, ক্লিয়ার? Yes, sir. এর বাইরে হচ্ছে এনভায়রনমেন্ট সারচার্জ, কি আছে? Environment support. এই যে দেখেন তার মোটর কার কয়টা আছে? মোটর কার দুইটা। 2টা, আর তার হাউস প্রপার্টি আছে 5,000 5,000 square স্কোয়ার feet. ফিট, ওকে? এখন দেখেন দুইটা গাড়ি যে আছে, একটা গাড়ি হচ্ছে 2,500 সিসিতে, আর একটা 3,000 সিসি, রাইট? 2,500 সিসি হলে কোন স্ল্যাবে পড়তেছে? এটার মধ্যে পড়তেছে, রাইট? Sir. তাহলে 75,000 টাকা। আর 3,000 সিসি যেটা, সেটা 1.5 লক্ষ পড়তেছে টাকা। এখানে 1.5 লক্ষ টাকা। তাহলে আমরা বলছি দুইটার মধ্যে, এটার মধ্যে কমটা বাদ যাবে, ছোটটা বাদ দিয়ে বড়টা দেন। বাকিগুলা। এখন যদি ওর 5টা গাড়ি থাকতো, তাহলে ছোটটা বাদ দিয়ে বাকি 4টা, রাইট? Yes, sir. তাহলে এখানে দুইটার মধ্যে বড় কোনটা? 1.5 লাখ। এই 1.5 লাখ টাকা তার হচ্ছে এনভায়রনমেন্ট সারচার্জ। দেখেন তো উপরে আমাদের ক্যালকুলেশন আসছে কিনা, এই যে 1.5 লাখ টাকা এনভায়রনমেন্ট সারচার্জ, আর তার নেট অয়েল সারচার্জ 10,48,000। বুঝতে পারছি সবাই, স্যার? Yes, sir. ওকে। এখন এর আর কোনো ইন্টারেস্ট বা অন্য কিছু জরিমানা আপাতত নাই, টাইমিং সে রিটার্ন সাবমিট করতেছে। এই হলো তার টোটাল 46,92,000 টাকা তার পেয়েবল, রাইট? Yes, sir. এর মধ্যে সে বিভিন্ন টাইম টু টাইম যদি তার কাছ থেকে অ্যাড সোর্সে যেগুলো কেটে রাখছে সেগুলো মাইনাস হবে, সে যেগুলো অ্যাডভান্স ট্যাক্স দিচ্ছে সেগুলো মাইনাস হবে, রাইট? Yes, sir. তাহলে সে 9,81,000 অ্যাড সোর্সে টিডিএস করা ছিল, রাইট? সেটা এখানে আসছে। আর 75,000 দুইটা গাড়ি, একটা 50,000 একটা 25,000, দুইটা গাড়ির অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেওয়া ছিল, ওকে? আর তাহলে এই দুইটা চলে গেলে আর ব্যালেন্স কত থাকে? 36,35,509 টাকা। এই টাকাটা রিটার্ন সাবমিট করার আগে তাকে কি করতে হবে? পেমেন্ট করে রিটার্নের সাথে এটা
অ্যাটাচ করে দিতে হবে, রাইট? জি স্যার। এই হইলো তার ছিল। আচ্ছা, এটা তার হলো ট্যাক্স ক্যালকুলেশন, তার কত টাকা ট্যাক্স দিতে হবে সেটা আমরা হিসাব করলাম। তাহলে যে এটা সাবমিট করার আগে তাকে আরো কত টাকা ট্যাক্স দিতে হবে? 35,500 34,500। এরপরে এডিশনাল কিছু পার্ট আছে, সেটা হচ্ছে তার এক্সেমটেড ইনকামের একটা সামারি রিটার্নে থাকে। সেটার মধ্যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, সেখানে তার ওই যে আমরা টোটাল ইনকাম ক্যালকুলেশন করার পর লাস্টে গিয়ে 1/3 অথবা সর্বোচ্চ 5 লাখ টাকা একটা মাইনাস হয়, মনে আছে স্যার? জি স্যার। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে। তাহলে এখানে কত টাকা তার আমরা ইনকাম থেকে মাইনাস করে দিয়েছিলাম? 5 লাখ 5 টাকা। লাখ। কত মাইনাস করছিলাম? 5 5 লাখ লাখ। টাকা। এই 5 লাখ টাকা হচ্ছে তার এক্সেমটেড ইনকাম ফ্রম কি? ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে এক্সেমটেড ইনকাম। ওকে, স্যার। তারপরে ওয়াজ এন্ড আর্নার্স বন্ডের থেকে যদি ইনকাম, এটা এক্সেমটেড। জিরো কুপন বন্ড এক্সেমটেড, এটা আমরা পড়াইছি, রাইট স্যার? জি স্যার। এখানে যদি তার ফরেন ইনকাম থাকতো তাহলে সেটাও এক্সেমটেড হইতো। তাহলে যেগুলো এক্সেমটেড ইনকাম সেগুলোর সামারিটা এখানে আসবে। এই হলো ওয়ার্কিংস। আর এর বাইরে আর কিছু বাকি আছে? আচ্ছা, আবার দেখেন তার যে অ্যাড সোর্সের ট্যাক্স কাটা ছিল সেটা হিসাবটা এখানে দেওয়া আছে। সঞ্চয়পত্রের উপর 10,000 টাকা কাটা ছিল, ডিভিডেন্ডের উপর 22,500, সেভিং সার্টিফিকেটের উপর 10,000। 10,000, সিকিউরিটির এটা, তারপর তার স্যালারি এগেনস্টে 7 লাখ টাকা টিডিএস করা ছিল, রাইট? জি। আর এখানে হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি থেকে এখানে 2,20,000 টাকা ওই অ্যাসেটের যেটা ছিল। গাড়ির ক্ষেত্রে 20,000 আর 25,000 আর 50,000 দুইটা মিলে 75,000 টাকা দুইটা গাড়ির অ্যাডভান্স ট্যাক্স দেওয়া ছিল। এই হচ্ছে টোটাল তার ট্যাক্স ক্যালকুলেশনের অংশ। এখানে কি কারো কোথাও এই ট্যাক্স ক্যালকুলেশনটা বুঝতে অসুবিধা আছে স্যার? আছে কারো কোনো অসুবিধা? স্যার কাইন্ডলি ওই যে পার্টনারশিপের যে স্যার পার্সেন্টেজটা বের করে যে ক্যালকুলেশনটা ওটা একটু স্যার রিক্যাপ করলে একটু বেটার হতো আমার জন্য। এটা সিম্পল মনে রাখতে হবে যে আপনার যত টাকা ট্যাক্স আসছে ডিভাইডেড বাই আপনার টোটাল ইনকাম কত, টোটাল ট্যাক্স ডিভাইডেড বাই টোটাল ইনকাম গুণন পার্টনারশিপ ইনকাম। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। কি বলেছি বলেন? টোটাল ইনকাম আর হচ্ছে স্যার ট্যাক্সেবল ইনকামটা ডিভাইড হবে। ট্যাক্স কে উল্টা পাল্টা কথা। টোটাল ট্যাক্স কি বলেছি? টোটাল ট্যাক্স। এই যে 36 লাখ টাকা ট্যাক্স আসছে, তার ইনকাম কত ছিল? 1,37,000,000। এই 36 লাখ ডিভাইড বাই 1,37,000,000 গুণন পার্টনারশিপের ওই যে 3,78,000 টাকা ইনকাম গুণ করলে এটা আসবে। তাহলে টোটাল ট্যাক্স ডিভাইডেড বাই টোটাল ইনকাম ইনকাম। গুণন হচ্ছে পার্টনারশিপ ইনকাম। এটা একদম ওয়ার্কিং সেখানে যে করে দেওয়া আছে, এই বারবার বলছি খেয়াল করেন না। এই যে তার টোটাল ট্যাক্স আসছে কত? 37,75, রাইট? রেগুলার যেটা স্ল্যাব রেটে যেটা ট্যাক্স আসছে সেটা কত? 37,75 ডিভাইডেড বাই টোটাল ইনকাম গুণন কি? এই যেখানে গুণন হচ্ছে পার্টনারশিপের আফটার ট্যাক্স প্রফিট। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা কি খুব জটিল জিনিস? না স্যার। Okay. তো আশা করি সবাই ইন্ডিভিজুয়ালের ম্যাথ আসলে পরীক্ষায় যে কোনো ম্যাথ করতে পারবো। পারবো স্যার। কারো ইনশাআল্লাহ কোনো স্যার। ভয় আছে যে পারা যাবে না, এরকম ভয় আছে কারো? না স্যার। Okay. তাহলে আশা করি আমরা ইন্ডিভিজুয়ালি যে কোনো ম্যাথ আসলে করতে পারবো। ওকে, এখন যেটা দেখাবো আর একটু, সেটা হচ্ছে আসলে আপনার ওইটা না দেখলেও চলবে, কিন্তু যেহেতু ইন্ডিভিজুয়ালি ইনকাম দেখাইছি, ট্যাক্স দেখাইছি, এখন রিটার্নের আরো দুইটা পার্ট থাকে, তার অ্যাসেট লাইবিলিটি থাকে আর হচ্ছে গিয়ে এক্সপেন্সের একটা পার্ট থাকে। সেই অংশটুকু দেখাইলে একটা ইন্ডিভিজুয়ালের রিটার্নের সবগুলো এরিয়া কভার হয়ে যায়। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। সেই জন্য এই যে 10B হচ্ছে গিয়ে একজন ইন্ডিভিজুয়ালের রিটার্নে তাকে কি করতে হয়? তার অ্যাসেট লাইবিলিটি শো করতে হয়। কি করতে হয়? অ্যাসেট লাইবিলিটি শো করতে হয়। আর 10BB হচ্ছে তার পার্সোনাল এক্সপেন্স, ফ্যামিলি এক্সপেন্ডিচার, যেগুলো সে সারা বছরে নিজের ফ্যামিলির জন্য মেনটেন করে, সেই খরচগুলো এখানে আসে। ঠিক আছে? তাহলে এগুলো তার যত খরচ আছে সেই খরচগুলো সে এখানে একটা শিটে দেখাবে। আর 10B হচ্ছে তার অ্যাসেট লাইবিলিটি পজিশন। তার কি? অ্যাসেট লাইবিলিটি পজিশন। পজিশন। এই অ্যাসেট লাইবিলিটি পজিশনটা কি দেখেন, তার সোর্স অফ ইনকাম, এই টোটাল ফান্ড যে হয়েছে তার, এটা সোর্স কি? 1,71,00,000 তার ইনকাম ছিল, মনে আছে স্যার? তার ইনকাম কত দেখাইছিলাম? 1,71,00,000 দেখাইছিলাম, মনে আছে? জি স্যার। জি টোটাল স্যার। 1,71,00,000। 1,71,00,000 দেখেন, এটা একটার সাথে একটা লিঙ্ক খেয়াল করেন। এই যে এখানে তার ইনকাম দেখাইছিলাম আমরা 1,71,00,000 ওয়ার্কিং করে, এই যে
ব্লু কালার দেখা যাচ্ছে তার টোটাল ইনকাম গ্রস ইনকাম কত 1,71,00,000। 71। এই 1,71,00,000 হচ্ছে তার ইনকাম। তার সাথে আমাদের যোগ করতে হবে ওই যে তার যে অ্যাক্সিডেন্ট ইনকাম ছিল কত মনে আছে, 5 লাখ প্লাস সঞ্চয়পত্র, এই কি বলে, কোথায় যাচ্ছে এটা দেখুন, ইনকাম ট্যাক্স লাইবিলিটি, হ্যাঁ এখানে দেখেন আমরা তার এক্সামিন ইনকামের সামারি করছিলাম না, এই যে 6,15,000। আছে না স্যার, জি স্যার। এই যে 5 লাখ টাকা হচ্ছে এমপ্লয়মেন্ট থেকে, আর ওই ওই যে যে আমরা বন্ড আর জিরো কুপন বন্ড থেকে 1,15,000, 1,15,000, 6,15,000, রাইট। এই 6,15,000 তার হচ্ছে তাহলে তার ইনকাম, একটা হচ্ছে তার ইনকাম যেটা দেখাইছে রেগুলার, সেটা তার সাথে যোগ হচ্ছে কি যেটা এক্সিডেন্টের ইনকাম, এই দুটোটা মিলিয়ে তো তার ইনকাম নাকি। এইটা হলো তার এই বছরের সোর্স অফ ফান্ড। দেন তার এই বছরের শুরুতে, গত বছরের ক্লোজিং এ তার নেট অ্যাসেট কত ছিল, গত বছরের ক্লোজিং এ তার নেট অ্যাসেট কত ছিল, এই 33,51,00,000 ছিল তার লাস্ট ইয়ারের ক্লোজিং ব্যালেন্স নেট অ্যাসেটের। তার সাথে এটা যোগ হয়েছে, যোগ হয়ে এখন 35 কোটি হয়েছে। এখান থেকে বাদ যাবে তার ফ্যামিলি এক্সপেন্ডিচার 38 লাখ টাকা। বাদ যাওয়ার পর তার কাছে এখন কত টাকা অ্যাসেট থাকবে স্যার? 34,90,00,000। এই 34,90,00,000 টাকা হচ্ছে তার নেট ওয়েলথ থাকার কথা, রাইট। এখন এই টাকাটা বিভিন্ন জায়গায় থাকবে। এখন তো এটা থেকে এটা হলো থাকলো, এখান থেকে তার আবার যদি কোনো লায়াবিলিটি থাকে, কি থাকে, লায়াবিলিটি থাকে, তাহলে সেই লায়াবিলিটি সহ যোগ করতে, তাহলে গ্রস, তার গ্রস কি হচ্ছে ফান্ড হবে 35 কোটি। তাহলে এই পরিমাণ তার অ্যাসেট থাকবে, এই পরিমাণ তার কি অ্যাসেট। অ্যাসেট থাকবে। এটা ফান্ড হলে 35 কোটি। তাহলে অ্যাসেট গুলো এখন ভাগ হচ্ছে কিভাবে, এই 35 কোটি মিলাবে। সেটা হচ্ছে তার বিজনেসে অ্যাসেট আছে 5 লাখ টাকার, তার পার্টনারশিপ ফার্মের ক্যাপিটাল আছে 5 লাখ, তার অ্যাসেট এই যে ফ্ল্যাট জায়গা জমি মিলে তার এখানে কত আছে 32 কোটি টাকার ফ্ল্যাট এবং জায়গা জমি আছে। দেন হচ্ছে তার এগ্রিকালচারাল প্রপার্টি আছে, এটা হচ্ছে নন এগ্রিকালচারাল প্রপার্টি যেগুলো আছে ল্যান্ড এবং হাউস প্রপার্টি, সেগুলো মিলে এই 32 কোটি। আর 40 লাখ টাকা হচ্ছে তার এগ্রিকালচারাল ল্যান্ড আছে। ফিনান্সিয়াল অ্যাসেট এই যে এগুলা ইনভেস্টমেন্ট আছে তার 15 লাখ, 5 লাখ, 10 লাখ এফডিআর আছে, আর 25 লাখ প্রভিডেন্ট ফান্ডে আছে। এইভাবে 55 লাখ টাকা তার ফিনান্সিয়াল অ্যাসেট আছে। তার গাড়ি আছে 30 লাখ টাকার, তার জুয়েলারি আছে 50 লাখ টাকার, 15 লাখ টাকার ফার্নিচার, তার ব্যাংক আছে 50 লাখ, ক্যাশ ইন হ্যান্ড আছে 3,80,000, আর আদার ক্যাশ আছে অন্য ফর্মেটে, হয়তো বিকাশ বা অন্য কিছুতে, তার হলে 8,055। এই টোটাল সব মিলে তার অ্যাসেট কত দাঁড়াইলো, আর অ্যাসেট দাঁড়াইলো 34,88,00,000। এখানে একটু ডিফারেন্স আছে, কারণ এটা মাইনাস এইটা 15 লাখ। তাহলে এটা আমাদেরকে ক্যাশে কি করতে হবে, কারেকশন করে দিতে হবে 19,05,750। তাহলে আমাদের অ্যাসেট লাইবিলিটি দুই পাশ সমান হইতে হবে, তাই না? তাহলে তার টোটাল অ্যাসেট হচ্ছে 35 কোটি, তার টোটাল ফান্ড হচ্ছে 35 কোটি। ক্লিয়ার স্যার? এইভাবে আপনার ইন্ডিভিজুয়াল রিটার্নের ক্ষেত্রে তার অ্যাসেট লাইবিলিটি পজিশনটা তাকে দেখাইতে হয়। ক্লিয়ার? তাহলে Yes, একজন sir. ইন্ডিভিজুয়ালের ইনকাম কিভাবে ক্যালকুলেশন হয়, ইনভেস্টমেন্ট রিবেট কিভাবে নিতে হয়, ট্যাক্স লাইবিলিটি কিভাবে ক্যালকুলেশন হয়, সারচার্জ কিভাবে হয়, দেন তার ইন্ডিভিজুয়াল এক্সপেন্স কিভাবে দেখাইতে হয়, এবং তার অ্যাসেট লাইবিলিটি পজিশন কিভাবে দেখাইতে হয়, সেগুলো আমরা দেখাই দিলাম। তাহলে এই যে এখন যেটা দেখাইলাম এই দুইটা, এগুলো আমাদের এক্সামের জন্য কোনো ইস্যুজ না, এগুলো হচ্ছে আমাদের জানার জন্য। ওকে স্যার? তাহলে ইন্ডিভিজুয়ালের যে কোনো ম্যাথ আসলে আমরা কি এখন আর করতে পারবো না, কোনো সমস্যা আছে? করতে পারবো স্যার। করতে পারবো। সবাইকে বাসায় এটা একটু খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। নেক্সট ক্লাসে আমরা কি করবো বলছিলাম, এই দুইটা ক্লাসে আমরা বলছি ইন্ডিভিজুয়াল, পরে দুইটা ক্লাসে কি করবো বলছিলাম, কোম্পানি অ্যাসেসমেন্ট। কোম্পানির। তো আমাকে কালকে কেউ একজন একটু টেক্সট দিয়ে গ্রুপে একটু মনে করে দিন, আগামী কালকে আমি কোম্পানির জন্য কোশ্চেন গুলা বা যেই সব জিনিসগুলো আগে পড়াশোনা করা লাগবে সেগুলো অ্যাডভান্স দিয়ে দিব। তাহলে একটু পড়াশোনা করলে কোম্পানির, যেহেতু ডিটেলস লেভেলে ম্যাথ হবে 2 দিন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের একটু সময় লাগবে। যদি আগে কোশ্চেন গুলো পড়া থাকে তাহলে, বা ওইটা রিলেটেড যেসব পড়াশোনা করার দরকার জানা থাকে, তাহলে অনেক সহজ হবে, এবং বুঝার গ্যাপ থাকলে সেগুলো বুঝে নিতে পারবেন। কথা কি বুঝতে পারছি?
জি স্যার। তো যে কোনো একজন দায়িত্ব নেন, সবাই লেখা ইয়ে করার দরকার নাই। আপনাদের এখান থেকে কে দায়িত্ব নেবেন বলেন, তিনি কালকে আমাকে একটু মনে করাই দিয়েন 10টার দিকে, হ্যাঁ? তাহলে আমি ওই বিজনেসের ম্যাথ গুলা রিলেটেড এরিয়াগুলো আপনাদেরকে দিয়ে দিব। ওকে, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করলে হবে, হ্যাঁ? ওকে, এখন আপনাদের কাজ কি হবে? ইন্ডিভিজুয়াল ম্যাথ আমরা করেছি, এখন আপনারা যেটা করবেন, আপনাদের ম্যানুয়াল আছে না স্যার? জি আছে কি স্যার। না? আছে স্যার। ম্যানুয়ালে যত ম্যাথ আছে এখন নিজে প্র্যাকটিস করেন, দেখবেন যে ম্যানুয়ালের ম্যাথ গুলো আপনার কাছে একদম অনেক সিম্পল লাগবে। কি লাগবে? সিম্পল। সিম্পল লাগবে। এই ম্যানুয়ালে সবগুলা ম্যাথ আপনি প্রথমে দেখে যাবেন। ওইখানে দেখতে গিয়ে যদি এমন হয় যে কোনো শব্দ বা কোনো ধরনের টার্মস আছে যেটা আমরা ক্লাসে আলোচনা করছি সেরকম কোনো শব্দটা আসে নাই, তাহলে সেটা একটু মার্ক করে রাখবেন, নেক্সট ক্লাসে আমাদেরকে দেখাবেন বা হোয়াটসঅ্যাপে ওইটা দিয়ে দিবেন, তাহলে আমরা ওই জায়গাটা বলে দিব। আশা করি এরকম বাড়তি কিছু থাকার কথা না, সুযোগ নাই। ঠিক আছে? তারপর যদি আপনাদের নজরে কোনোটা আসে, সেটা কি করবেন? ইনফর্ম করবেন। তাহলে আমরা কি করব? ম্যানুয়াল থেকে ম্যাথ গুলা দেখবো, দেখে আমরা যেই স্ট্রাকচার্ড ম্যাথ করেছি এর বাইরে কোনো কিছু ম্যানুয়ালে যদি কোনো টার্মস বা কোনো কিছু, কোনো এডিশনাল কিছু থাকে, সেই অংশটুকু মার্ক করে আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিবেন, তাহলে আমরা নেক্সট ক্লাসে ওইটা দরকার হলে আলোচনা করে দিব। ওকে স্যার? নর্মাল ওইটা পাওয়ার চান্স খুবই কম, পাওয়ার কথা না। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, কারো কোনো সমস্যা থাকলে আমরা কোশ্চেন আনসার দিতে পারি, না থাকলে আজকে। জি বলেন। আরপিএফ মানে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। ইন্টারেস্ট বইয়ের মধ্যে আমি আপনাকে রেফারেন্সটা দেখাচ্ছি। ওকে, অসুবিধা নেই, আমি আপনাকে রেফারেন্সটা দেখাচ্ছি, হ্যাঁ? আপনাদের কাছে কি ট্যাক্সের বই আছে কারো কাছে? আছে, হ্যাঁ? তো সেটার জন্য আমরা বলেছিলাম যে এটা এমপ্লয়মেন্ট না, একটু যাই, ইনকাম ফ্রম ইন্ডিভিজুয়াল, এই তো, এটা না এমপ্লয়মেন্ট। আমরা বলেছিলাম 1/3, কত, 33% অথবা কি বলেছিলাম? এই যে দেখেন এখানে ব্লু কালার করা আছে স্যার, কি করা আছে? আছে? এটা কোথায় আছে? সেকেন্ড শিডিউলের পার্ট 3-তে কোথায় আছে? তাহলে আপনার কাছে যদি ট্যাক্সের বই থাকে আপনি একটু এখন ওপেন করেন, সেকেন্ড শিডিউলে যান, পার্ট 3-তে গিয়ে 5 নাম্বার পয়েন্টে যান, 5 নাম্বার ক্লজে যান। আছে? এই যে 33% এইসব কথাবার্তা বলা আছে। তাহলে কি আমরা ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, এখন যেটা হইতে পারে, আপনি হয়তো এখানে একটু খেয়াল করবেন, এখানে হয়তো ইন্টারেস্ট শব্দটা হয়তো খেয়াল করেন, ছিল না, এটা হয়তো ছিল যে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউশন, আপনার কন্ট্রিবিউশন। আপনার কন্ট্রিবিউশন তো ইনকামে আসবে না, আসবে কারটা? কোম্পানিরটা, কারণ আপনারটা তো আপনার স্যালারির মধ্যে থেকে কেটে নিচ্ছে। আর আপনার কোশ্চেনটা আপনি একটু ভালো করে দেখুন, এখানে ইন্টারেস্ট শব্দটা ছিল কিনা, যে আসবে না এরকম কিছু। ঠিক আছে? অথবা যদি আপনার বইতে যদি ওইটা থাকে, একটু ছবি তুলে কি এখন চ্যাট বক্সে দিতে পারবেন? আচ্ছা, তাহলে একটু যদি এরকম থাকে ওইটা ছবি তুলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন, তাহলে আমরা একটু আসলে কি সমস্যা এটা দেখে দিতে পারবো। ওকে? আর আমি আপনাকে তো রেফারেন্সটা দিয়েছি যে কিসের বেসিসে আমি আপনাকে বলেছি, রাইট? এটা হচ্ছে এই যে রেফারেন্সটা কোথায় দেওয়া আছে, এই যে যত ফান্ড সম্পর্কে বলা আছে সেকেন্ড শিডিউলে, কোথায়? এই যে, তাহলে এখানে সেকেন্ড শিডিউলের পার্ট 3 প্যারা 5 এর মধ্যে এটা বলা আছে। ঠিক আছে? আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন আছে?
স্যার আরো কোনো কোশ্চেন নাই? ওকে, তাহলে আমরা মোটামুটি সবাই বুঝেছি, তাই তো? ওকে, তবে বাসায় প্র্যাকটিস করতে হবে। এই যে শেষ হলো, আপনি এই 2 দিন যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ম্যানুয়ালি যতগুলো ম্যাথ আছে সেগুলা দেখবেন, নতুন কিছু পাইলে পেন্সিল দুটো মার্ক করবেন, দেন যেগুলো ব্যতিক্রম সেগুলো একটু একটা জায়গায় নিয়ে এসে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন, তাহলে আমরা সবাইরও দেখা হইলো। ক্লিয়ার? জি স্যার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।